পৃথিবীর আহ্নিক গতির কারণে কত অক্ষাংশে অবস্থান করলে। সো পৃথিবীর আহ্নিক গতি আমরা তো বুঝি যে যেই গতির কারণে পৃথিবীর দিন রাত হয়, যে পৃথিবীর নিজ যেই অক্ষ আছে সেই অক্ষের চারদিকে রোটেট করার ফলেই আমরা জানি যে দিন রাত ঘটে। তাহলে পৃথিবীর আহ্নিক গতির কারণে কত অক্ষাংশে অবস্থান করলে। সো অক্ষাংশের মানটা আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন? ওই অক্ষাংশে অবস্থান করলে আমাকে 80 কেজি ভরের কোনো বস্তুর ওজন 2 নিউটন কমে যাবে বলা হয়েছে এখানে। সো প্রথমত পুরো প্রশ্নটা যখন একবার তুমি পড়বা তখন তোমাকে মাথায় একটু আইডিয়া নিয়ে আসতে হবে যে এটা কোন চ্যাপ্টারের প্রবলেম। সো আহ্নিক গতি, অক্ষাংশ, তারপর বস্তুর ওজন, এখান থেকে বুঝতে পারছি যে আমরা এটা মহাকর্ষ অভিকর্ষ ওই চ্যাপ্টারের একটা প্রবলেম। সো প্রথমত এটা ট্যাকেল করার জন্য প্রবলেমটাকে আমাদের ওই আহ্নিক গতি সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে, এবং বস্তুর ওজন কিভাবে ক্রিয়েট হয় সেই জিনিসটাও আমাদের একটু মাথায় রাখা লাগবে। ঠিক আছে? সো আমরা জিনিসটাকে এরকমভাবে একটু বোঝার চেষ্টা করি যে ধরো এখানে অলরেডি একটা চিত্র আছে, তারপরও ধরো আমি আরেকটা চিত্র দিয়ে এটা সহজ একটু বুঝে নিই। ধরো এটা হচ্ছে পৃথিবী, আমি সার্কুলার রাখলাম। সো পৃথিবীর পৃষ্ঠে মনে করো কোনো একজন ব্যক্তি দাঁড়ানো আছে বা যে কোনো একটা বস্তু দাঁড়ানো আছে। সো তার অবশ্যই একটা ভর আছে। এখন এই বস্তুটা পৃথিবীর কেন্দ্রের দিকে যেই আকর্ষণ বল ফিল করবে, সেই আকর্ষণ বলটাকে আমরা কি বলি? বস্তুর ওজন বলি না? ঠিক আছে, তাহলে এখানে বস্তুর ওজন কত হয়? W=mg। সিম্পল, এই ক্যালকুলেশন আমরা অনেক জায়গায় করছি, আমরা এই জিনিসটা জানি যে বস্তুর ওজন হচ্ছে mg সমান। বাট এই যে জিনিসটা আমরা বলতেছি বস্তুর ওজন সবসময় mg, এটা কিন্তু সবসময় সত্যি না। বস্তুর ওজনের ডেফিনেশন কিন্তু ভর ইন্টু অভিকর্ষ ত্বরণের গুণফল, এইটা না। বস্তুর ওজনের শর্ত হচ্ছে ওই বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে যেই বলটা ফিল করবে, আবারও বলতেছি, যেই বলটা ফিল করবে। সো এখানে ফিল করা মানে কি? সো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো যখন তুমি লিফট দিয়ে, মনে করো লিফটের ভিতরে আসো, সো লিফট দিয়ে যখন একটা নির্দিষ্ট ত্বরণে উপরে ওঠো বা নিচে নামো, তখন যেরকম তুমি তোমার যে প্রকৃত ওজন যেটা ফিল করো সেটাই তোমার ওজন হিসেবে কাউন্ট হয়। যেই ওজনটা তোমার mg সমান হয় না। তুমি যদি উপরে ওঠো তাহলে mg+a হবে, এবং নিচে আসলে mg-a হবে। সো এটা হচ্ছে তোমার তখন আর কি ওজনের ভ্যালু না? সো সিমিলারলি আমাদের নর্মাল যে ওজন, আমাদের ওজন বলতে কিন্তু এটা বোঝায় না যে আমরা কি পরিমাণ বল ও পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত, আমার ভর কত। জিনিসটা এটার উপর ডিপেন্ড করে যে আমার এখানে নেট ফোর্স কি ছিল যেটা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করতেছে। সো লিফটের কেসে নেট ফোর্স ছিল mg+a উপরের দিকে ওঠার সময়, এবং নিচের নামার সময় mg-a। এই কারণে এটাকেই আমাদের লিফটের ভিতরে থাকা অবস্থায় আমরা ত্বরণ বলতে পারি, ত্বরণ না, ওজন বলতে পারি। এখন পৃথিবী ক্ষেত্রে আমরা যে সবসময় mg ধরি, এটা কখন আমরা বিবেচনা করি? এই জিনিসটা বিবেচনা আমরা তখনই করি যখন আমরা পৃথিবীকে রোটেশন লেস চিন্তা করি, মানে পৃথিবী ঘুরতেছে না, এক জায়গায় স্থির আছে। ওই স্থির দাঁড়ানো অবস্থায় আমরা যখন আমাদের নিজের ভর ওজন কাউন্ট করব, তখন mg এই জিনিসটা কাউন্ট করব। এখন ধরো এই কাউন্টটা পৃথিবীর রোটেশনের পরেও কিন্তু অ্যাপ্লিকেবল হইতো। কখন হইতো এটা? মনে করো পৃথিবী ঘুরতেছে, তারপরেও কিন্তু তুমি W=mg এই ইকুয়েশনটা ইউজ করতে পারো। এটা তখনই ইউজ করতে পারবে, একমাত্র শর্ত হচ্ছে যখন তোমার যেই বস্তুটা বা যে ব্যক্তিটা, সেটা যখন এই কেন্দ্রের সাথে একেবারে মেরু দিয়ে এই মেরু অক্ষ বরাবর যখন অবস্থান করবে তখন। সো মেরু অক্ষ বরাবর যখন অবস্থান করবে তখনই তার ওজন W=mg লিখতে পারো। এবং আমাদের আমাদের ফিজিক্স প্রবলেমে যত জায়গায় তুমি W=mg ডিরেক্ট ইউজ করো, সবসময় তুমি চিন্তা করো না যে পৃথিবীর পৃষ্ঠে একেবারে, পৃথিবীর কেন্দ্র যদি হয় এই সাইডটা, পৃষ্ঠে একেবারে মেরু যে অক্ষ আছে সেই অক্ষের এই পজিশনে কিন্তু বস্তুটা থাকে। আমরা কিন্তু এটা চিন্তা করি না যে পৃথিবীর অক্ষ আছে এখানে, বস্তুটাকে আমরা এখানে চিন্তা করি না। বোঝা গেছো? তাহলে এখানে চিন্তা করি না কেন? এখানে চিন্তা করলে কিন্তু আমাদের একটু ক্যালকুলেশনে ঝামেলা হবে। কি ঝামেলা সেটাই আমরা দেখব এখানে, যে ব্যক্তি বা বস্তু মেরু ব্যতীত, মেরু পজিশন ব্যতীত অন্য যে কোনো অক্ষাংশে যখন থাকবে, সো ল্যামডার ভ্যালু কাউন্ট হয় তোমার এই যে আমাদের বিষুবীয় অঞ্চল আছে না, সে বিষুবীয় অঞ্চল থেকে কত অ্যাঙ্গেলে সে আছে, তো সেই অ্যাঙ্গেলটা বিষুবীয় অঞ্চলের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে সেটাকে আমরা অক্ষাংশ বলি। সে ধরো 90 ডিগ্রি
ল্যামডা ডাজেন ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি অক্ষাংশ যখন থাকবে তখন আমাদের কি কি পরিবর্তন আসতেছে আমাদের ক্যালকুলেশনে সেটা আমরা একটু দেখতে চাই এখানে। সো সেটা দেখার জন্য এখানে চিত্রটার দিকে তাকাইতে পারো, যে পৃথিবীর চিত্রটার ভিতরে ধরো আমরা এখানে দেখালাম যে ল্যামডা অক্ষাংশে একজন ব্যক্তি আছে। সো এই ব্যক্তিটা যখন ল্যামডা অক্ষাংশ থাকবে, এখন পৃথিবীটা যখন রোটেশন করবে, সো এখানে আমরা রোটেশনটা কিন্তু দেখাইছি, এখানে একটু খেয়াল করো। হ্যাঁ, সো এটা ধরো পৃথিবীর যে মেরু অক্ষটা আছে সেইটা। সো মেরু অক্ষের সাপেক্ষে পৃথিবীটা মনে করো আমরা দেখালাম যে এরকমভাবে রোটেশন করতেছে। সো রোটেশনের ডিরেকশনটা দেখানো হয়েছে। এখন এই রোটেশনের ফলে রোটেশনটার কীরকম রোটেশন, মানে কোন টাইপের রোটেশন, এটা একটা কি সার্কুলার রোটেশন না? সো সার্কুলার রোটেশন যখন হবে, সো বৃত্তাকার গতি, সো বৃত্তাকার গতি যদি কোনো একটা জায়গায় উৎপন্ন হয়, পুরো পৃথিবীটা তো রোটেট করতেছে বৃত্তাকার পথে, তাহলে এই যে ব্যক্তিটা এখানে আছে সে কি এই জায়গায় স্থির থাকবে না, পৃথিবীর সাথে সাথে কিন্তু সেও একটা রোটেট করবে। তো সে যেই পথ বরাবর রোটেশন করবে, দেখো সেই রোটেশনের পাথটা কিন্তু আমরা এখানে দেখাইছি। তো সেই কিন্তু এই ছোট্ট বৃত্তাকার পথে কিন্তু রোটেশন করবে। পৃথিবী ঘুরতেছে, প্রত্যেকটা অংশ কিন্তু তার সাথে সাথে কি ঘুরতেছে না একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে। তো ব্যক্তিটাও কিন্তু একটা ছোট্ট একটা বৃত্তাকার পথে ঘুরতেছে এবং সেই বৃত্তাকার পথের একটা ব্যাসার্ধ আছে। তো সেই ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি। ধরো এই পুরো জিনিসটাকে আমি একটা আলাদা একটা চিত্র এঁকে দেখাই। ধরো এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, যেটা দেখতে বৃত্ত না মনে হলো, ধরো ওই যে পৃথিবী, এই চিত্রটাকে আমরা একটু বড় করে রাখলাম আর কি। তো থ্রি ডাইমেনশনাল তো বৃত্তকে তুমি এরকমভাবে দেখাতে পারবে না। সো এজিউম করে নাও এই জিনিসটা হচ্ছে একটা বৃত্তাকার পথ এবং এই বৃত্তাকার পথের ব্যাসার্ধের ভ্যালু আমি ধরে নিলাম স্মল আর। ওকে, সো স্মল আর যখন হবে তখন এইখানে যে ব্যক্তিটা অবস্থান করছে এই ব্যক্তির অবশ্যই তোমার এখানে কেন্দ্রমুখী বলের প্রয়োজন আছে। কারণ কি আমরা জানি কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে থাকবে তখন অবশ্যই তার কেন্দ্রমুখী বল কাজ করতেছে বলেই কিন্তু থাকবে। তাহলে অবশ্যই এই বস্তুর কেন্দ্রমুখী বল কাজ করবে এবং একই সাথে কেন্দ্র বিমুখী বলও কিন্তু কাজ করবে, এফসি প্রাইম। ওকে, সো আমরা এখানে সেই জিনিসটাই কিন্তু দেখাইছি, খেয়াল করো। বস্তুটার ভিতরের দিকে কেন্দ্রমুখী বল এবং বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে। এখন এই কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল যে কাজ করতেছে, এখন এই কেন্দ্রমুখী বলের তোমরা হয়তো জানো এই জিনিসটা, কোনো না কোনো ফোর্সের এই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয়। কারণ কেন্দ্রমুখী বল, অভিকর্ষ বল, তারপরে তোমার তড়িৎ নিয়োগীয় বল বা কুলম্ব বল, এই টাইপের কোনো ফিজিক্যাল ফোর্স না। তড়িৎ নিয়োগ তোমার যে আমাদের এখানে যে কেন্দ্রমুখী বল, তার নিজস্ব কোনো অস্তিত্ব নাই। বস্তু যেই পথে ঘুরতেছে সেই পথে ওই বস্তুর অবস্থান থেকে, মনে করো বস্তুর অবস্থান তো এটা এবং কেন্দ্রের অবস্থান হচ্ছে এইটা। এখন বস্তু এবং কেন্দ্রের অবস্থানের সংযোজক সরলরেখাটা তুমি যখন আঁকবা, তখন এই সরলরেখা বরাবর যদি কোনো ফোর্স এক্সিস্ট করে, ধরো ওজন এক্সিস্ট করলো বা কুলম্ব ফোর্স এক্সিস্ট করলো, অথবা যেই টাইপের বলই হোক না কেন, মহাকর্ষ বলও এক্সিস্ট করলো, যেই টাইপের বলই হোক না কেন, তো সেই বলটাই তোমার এখানে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে বা সেই বলটাই তোমার এখানে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। সো কেন্দ্রমুখী বল ইটসেলফ কোনো স্পেশাল ফোর্স না, কেন্দ্রের দিক বরাবর কোনো ফোর্স থাকলে সেগুলাই যোগফল করে বা সেগুলারই লব্ধি করে সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলতে পারি। এখন একটা বস্তুকে যখন তুমি বৃত্তাকার পথে ঘোরা বা কেন্দ্রমুখী বলের প্রয়োজন, এখন কেন্দ্রমুখী বলে যদি কাউকে যোগান দিতে হয় তাহলে এখানে এই যোগানটা দিবে কে? অবশ্যই এই যোগানটা সেই দিবে যেখানে এই অবস্থানে বা এই বস্তুটার এই মুহূর্তে যেই ফোর্সগুলো কাজ করতেছে সেগুলো আমাদের প্রথমত জানতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা এখন সেটা একটু দেখি যে এই বস্তুটার কি ফোর্স কাজ করতেছে এই পয়েন্টে দুইটা ফোর্স কাজ করতেছে। একটা তো আমরা অলরেডি বুঝাই ফেলছি যে কেন্দ্রমুখী বল কাজ করতেছে এফসি কেন্দ্রের দিকে, এবং আরেকটা বলও কিন্তু তোমার এই বিন্দুতে কাজ করতেছে, বস্তু যেই জায়গায় দাঁড়ানো আছে সেই বিন্দুতে কাজ করতেছে। সেই একমাত্র বলটা হচ্ছে ডাব্লিউ, বা পৃথিবী বস্তুটাকে যেই বলে আকর্ষণ করে সেই বলটা, এবং সেটার ভ্যালু আমরা জানি mg হয়। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু mg। সো পৃথিবী ডাব্লিউ ইজ ইকুয়ালস টু mg বলে বস্তুটাকে নিজের দিকে টানার চেষ্টা করতেছে। আবারও বলতেছি, সে কিন্তু টানার চেষ্টা করতেছে। সো mg বলে যেহেতু টানার চেষ্টা করতেছে বা mg বলে যেহেতু টানতেছে,
তাহলে অবশ্যই এই এমজির কোনো একটা উপাংশ তোমার এফসিকে প্রোভাইড করতে হবে, কারণ এই পুরা জায়গার ভিতরে ডাব্লিউ ইকুয়ালস টু এমজি বাদে আর কোনো ফোর্স কিন্তু নাই। তাহলে কারো একজনের যেহেতু তাকে বৃত্তাকার পথে যোগান দিতে হবে, এবং তুমি বস্তুটাকে বৃত্তাকার পথে রোটেট না করানো ছাড়া থাকতেই পারবে না, কারণ পৃথিবী ঘুরলে বস্তুটা ঘুরবেই। তাহলে অবশ্যই বাধ্য হয়ে তোমাকে কিছু না কিছু কেন্দ্রমুখী বলের যোগান কোনো না কোনোভাবে নিয়ে আসতে তো হবে না। সো এই যে কোনোভাবে যে নিয়ে আসবা, সো কারো থেকেই তো নিয়ে আসতে হবে। তাহলে এখানে একমাত্র নেওয়ার জায়গা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এমজি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এমজি থেকেই তুমি কিছু পরিমাণ বল নিয়ে যাইতে হবে। এখন যেই বলটা তুমি নিয়ে যাবা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এমজি থেকে, এই জিনিসটাকে তো তুমি ওজন হিসেবে চিন্তা। এখন এটা থেকে কিছু জিনিস যদি তুমি নিয়ে যাও অন্য একটা কাজে, সেই কাজটাকে তো আর তুমি ওজন বলবা না। ধরো এই ব্যক্তিটা যদি এই বৃত্তাকার পথে ঘুরে, তো ঘুরলে কি এই জিনিসটা ওজনের কোনো ইফেক্ট করবে, বা এই জিনিসটা কি ওজনের ডেফিনেশন? না। তাহলে সেই কাজে ব্যয় হওয়া যে ফোর্সটা, সেই ফোর্স কিন্তু ওজনে কাউন্ট হবে না। তাহলে প্রকৃত যেই ওজন, সো আমরা এই জিনিসটা এরকমভাবে লিখতে পারি, প্রকৃত ওজন হচ্ছে আদর্শ ওজন লিখতে পারি এই জিনিসটারে আমরা। আদর্শ ওজন, প্রকৃত ওজন হচ্ছে আদর্শ ওজন মাইনাস ব্যয়িত বল বা ব্যয়িত ওজন আমি লিখতে পারি, যে কী পরিমাণ ওজন ব্যয় হয়েছে। ওকে, সো কীরকমভাবে লেখা যায় এখানে প্রকৃত ওজন আমরা কি লিখব? ধরো প্রকৃত ওজনকে আমরা ডাব্লিউ প্রাইম দিয়ে প্রকাশ করলাম এবং আদর্শ ওজনকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম, মাইনাস ব্যয়িত ওজন। সো এখানে বলো তো ব্যয়িত ওজনটা কত হবে? সো ব্যয়িত ওজন ততই হবে, এফসি যত ততই কিন্তু ব্যয়িত ওজন, কারণ আমাকে ততটুকুই ব্যয় করতে হবে যতটুকু কেন্দ্রমুখী বল প্রয়োজন এখানে, তার চেয়ে বেশি তো আমাদের ব্যয় করার দরকার নেই। সো আমাদের প্রথমত এই কাজটা এখানে করতে হবে যে এই কেন্দ্রমুখী বলের ভ্যালুটা কত। সো কেন্দ্রমুখী বলের যে ইকুয়েশন সেটা আমরা জানি, এফসি ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এটা আমরা কেন্দ্র বিমুখী বলের জন্য এবং কেন্দ্রমুখী বলের জন্য সেম ইকুয়েশন পাই। এখন এফসির ডিরেকশনে আমার ডাব্লিউর একটা উপাংশ হবে না? উপাংশের ভ্যালু কত হবে বলো তো? এই জিনিসটা হচ্ছে ল্যামডা। ওকে, আমি অন্য কালার ইউজ করি। ধরো এই অ্যাঙ্গেলটা যদি হয় ল্যামডা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এই অ্যাঙ্গেলটা যে এই তোমার কেন্দ্রের সাথে বস্তুর কানেকশনটা এবং কেন্দ্রমুখী বলের অ্যাঙ্গেল কত হবে? এটাও ল্যামডা হবে না, কারণ এই দুইটা অক্ষ কিন্তু একটা একটা প্যারালাল। তাহলে সমান্তরাল লাইন, একান্তর কোণ, এই অ্যাঙ্গেলটাও তোমার হবে কি? ল্যামডা। সো পুরো চিত্রটারে আমি একটু আলাদাভাবে এখানে একটু একে দেখাই। কেন্দ্রের দিকে কাজ করতেছে এফসি, তোমার এই ডিরেকশানে কাজ করতেছে ডাব্লিউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? ল্যামডা। তাহলে ডাব্লিউ কোন উপাংশটা এফসি বরাবর কাজ করবে বলো তো? সো ডাব্লিউর কিন্তু কজ ল্যামডা উপাংশটা এফসি বরাবর কাজ করবে। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তাহলে ডাব্লিউ কজ ল্যামডা এই জিনিসটাই কিন্তু তোমার কি? এফসি। কিন্তু আমরা জিনিসটাকে এরকমভাবে না লিখে আরেকটাভাবে লিখতে পারি না, কারণ আমাদের তো প্রকৃত ওজন আদর্শ ওজন মাইনাস ব্যয়িত ওজন বের করা লাগবে। এখন এফসির ভ্যালু কত সেটা আমাদের প্রথমত একটু জানা লাগবে, যে এফসির মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো বস্তুর ওজনের ডিরেকশন নিচের দিকে। এখন কেন্দ্রমুখী বল, এটার কারণে তো সে পৃথিবীর ভিতরের দিকে চলে আসতেছে। ধর কেন্দ্রমুখী বলের ডিরেকশন কোন দিকে? পৃথিবীর ভিতরের দিকে না? সো পৃথিবীর ভিতরের দিকে তো আর আমরা আসতেছি না। সো কেন্দ্রমুখী বলটা কিন্তু আমাদের যেই পৃথিবীর পৃষ্ঠের যেই প্রতিক্রিয়া বল সেটা দ্বারা ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই পুরো ক্যালকুলেশনটা কেন্দ্রমুখী বলের জায়গায় কেন্দ্র বিমুখী বলের দিকে করতে পারি না। কেন এটা করতে পারি? কারণ হচ্ছে ধরো একটা বৃত্তাকার পথে যখন একটা বস্তুকে তুমি ঘোরাও, ধরো একটা ফুটবলটাকে তুমি রোটেট করাইতেছো, হ্যাঁ, তোমার হাতের আঙ্গুলের উপরে। এখন ফুটবলের উপরে যদি একটা পয়সা রেখে তুমি রোটেট করানোর চেষ্টা করতা, ফুটবলটাকে ফুটবলটা তো ঘুরতো, বাট পয়সাটা কি হইতো? স্থির থাকতো না। পয়সাটা তো ঘুরতো, এটা তো বুঝছো, বাট পয়সাটা ঘুরে সে কি ভিতরের দিকে চলে আসতো? না, পয়সাটা কিন্তু পড়ে যেত বাইরে। সো পয়সাটা যে বাইরে পড়ে যেতেছে, এইটার রিজন হচ্ছে কেন্দ্র বিমুখী বল, কারণ কেন্দ্র বিমুখী বল তাকে কেন্দ্র থেকে বাইরের দিকে ধাক্কা দিবে। সো আমরা এখানে কেন্দ্র বিমুখী বল নিয়েও সেম অ্যানালাইসিসটা করতে পারি। সো কেন্দ্র বিমুখী বলের ডিরেকশন যদি হয় এটা, এখন কেন্দ্র বিমুখী বলের এই দিকে একটা উপাংশ আমরা পাবো এফসি কজ ল্যামডা।
এখন আমরা এইদিকে কেন আমরা এই কাজটা করতেছি, কারণ হচ্ছে আমরা দেখো একটা নেট ফোর্সের ইকুয়েশন লিখতেছি। এখন নেট ফোর্সের ইকুয়েশন তোমরা কি জানো ডিরেক্ট এরকম মাইনাস দিয়ে কখন আমরা লিখি? আমরা জানি এফ নেট সমান এ মাইনাস বি, দুইটা ফোর্সের বিয়োগফলকে এফ নেট হিসেবে তুমি তখনই লিখতে পারবা যখন ওই ফোর্স দুইটার মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে। মনে পড়ছে ভেক্টর চ্যাপ্টারে এই জিনিসটা আমরা পড়ছি। সো 180 ডিগ্রিতে দুইটা ফোর্স নিয়ে আসার জন্যই, অর্থাৎ আদর্শ ওজন এবং বেইতে ওজন দুইটাকে 180 ডিগ্রিতে নিয়ে আসার জন্যই আমরা এই কাজটা করলাম। আমরা যদি কেন্দ্রমুখী বলটা নিতাম তাহলে কিন্তু আমাদের 180 ডিগ্রি আনার জন্যে কী করা লাগতো, এটাকে আমরা এই ডিরেকশন বরাবর যদি আনি তাহলে কিন্তু 180 ডিগ্রি হবে না, 0 ডিগ্রি হবে। সো 180 ডিগ্রি হওয়ার জন্যই আমরা যেহেতু জানি কেন্দ্রমুখী বলের মান, কেন্দ্র বিমুখী বলের মান দুইটাই কি সমান না, এই কারণে কেন্দ্র বিমুখী বলের সাহায্য নিয়ে আমরা এই 180 ডিগ্রি সেপারেশনটা নিয়ে আসলাম, বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা ফোর্স কাজ করতেছে। ওকে, তাহলে আমরা এই জিনিসটাকে এরকমভাবে লিখতে পারি যে ধরো এই ডিরেকশন বরাবর এফসি কাজ করতেছে, এখন আর এটা নাই, তাহলে এই এফসির এদিকে রূপাংশ হবে এফসি কজ ল্যামডা। ওকে, আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা। সো আমরা এখন তাহলে এই কাজটা করতে পারি, ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়ালস টু ডাব্লিউ মাইনাস এফসি কজ ল্যামডা, এফসি কজ ল্যামডা। সো ইকুয়েশনটা আমরা একটু আগাই, ডাব্লিউ প্রাইম হচ্ছে ডাব্লিউ মাইনাস এফসির ইকুয়েশন কি, এম ভি স্কোয়ার বাই স্মল আর কজ ল্যামডা, বা ডাব্লিউ মাইনাস এম ভি, অর্থাৎ এখানে আমরা দেখো পুরো প্রশ্নে রোটেশন নিয়ে যেহেতু কথাবার্তা আছে, আমরা এখানে রৈখিক ওই বিন্দুর রৈখিক ভ্যালোসিটি না ইউজ করে কৌণিক ভ্যালোসিটি ইউজ করব। সো ওমেগা ইজ ইকুয়ালস টু কি, ভি বাই আর না, তাহলে ওমেগা আর সমান সমান কি ভি, তাহলে ভ্যালোসিটির জায়গায় যদি তুমি এম ওমেগা আর বসাও তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে হচ্ছে আর এখানে হবে কি কজ ল্যামডা। ওকে, তাহলে এটা হচ্ছে স্মল আর কজ ল্যামডা, তাহলে এখানে থাকতেছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার স্মল আর কজ ল্যামডা। এখন বলো তো এখানে স্মল আরটা কী বোঝায়? স্মল আরটা হচ্ছে আমি যেই জায়গায় থাকি, ব্যক্তি যে অবস্থানে দাঁড়ানো আছে সেই অবস্থানে যে বৃত্তাকার পথ, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এখন আমরা চাইতেছি যে এই স্মল আরটা ইউজ না করতে, কারণ ব্যক্তি ভিন্ন ভিন্ন জায়গায় থাকলে এই স্মল আরের ভ্যালু কিন্তু চেঞ্জ হইতেছে। সো এখানে ভেরিয়েবল অনেকগুলো হয়ে যাবে না, আরও একটা ভেরিয়েবল, ব্যক্তি যে অবস্থানে দাঁড়াবে সেই অবস্থানের জন্য ল্যামডাও কিন্তু ভেরিয়েবল। সো দুইটা ভেরিয়েবল থাকলে ইকুয়েশন সলভ করে একটু টাফ হয়, যে কারণে আমরা ভেরিয়েবল সংখ্যা কমানোর চেষ্টা করতেছি। তাহলে এখানে আমরা কী করতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে স্মল আরটা, এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজের জন্য এই ভ্যালুটা হচ্ছে স্মল আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা। আচ্ছা, আমি একটু সুন্দর একটু ভালো একটা জায়গায় আঁকি। ধরো এটা হচ্ছে আমাদের সেই চিত্র, এবং এই চিত্রের এই ভ্যালুটা হচ্ছে স্মল আর, এখান থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে ক্যাপিটাল আর, এবং এই ভ্যালুটা আমরা জানলাম কি ল্যামডা। তো এখানে তুমি যদি কজ ল্যামডা ইউজ করো, কজ ল্যামডা কী হবে, এটা যদি হয় ল্যামডা, উপর হবে স্মল আর, নিচে হবে কি ক্যাপিটাল আর, সেটা অতিভুজ। তাহলে স্মল আর সমান সমান কি আর কজ ল্যামডা। তো এই পুরো ইকুয়েশন আমরা লিখতে পারি ওমেগা মাইনাস এম, সরি এটা তো ওমেগা না, প্রথমটা কিন্তু ডাব্লিউ এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কজ স্কোয়ার ল্যামডা। এখন দেখো পুরো ইকুয়েশনে শুধুমাত্র ল্যামডাই ভেরিয়েবল, ক্যাপিটাল আর তো সবসময় কী থাকবে, কনস্ট্যান্ট থাকতেছে। বোঝা গেছে? তো তাহলে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা পেয়ে গেলাম, ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়ালস টু ডাব্লিউ মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এখন এই জিনিসটার আমরা কি বলতে পারি, হারানো ওজন। সো প্রকৃত ওজন হচ্ছে তোমার আদর্শ ওজন থেকে কিছু পরিমাণ হারানো ওজন। সো প্রশ্ন মতো এখন আমরা দেখি যে 80 কেজি ভরের কোনো বস্তুর ওজন 2 নিউটন কমে যাবে। সো কমে যাবে মানে কি, এই ওজনটা সে কি হারাই ফেলছে না? সো এই হারানো ওজনটাই আমাদের ইকুয়েশন দেওয়া আছে। সো আমরা হারানো ওজনের ইকুয়েশন জানি এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই ভ্যালুটার মান আমাদের যদি 2 নিউটন হয়, তাহলে এখানে আমাদের কিসের মান বের করতে বলছে, কত অক্ষাংশে। সো এখান থেকে আমাদের ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। তাহলে কজ স্কোয়ার ল্যামডা হচ্ছে 2 ডিভাইডেড বাই বস্তুর ভর কত, ভর হচ্ছে তার 80 কেজি, তাহলে 80 ইন্টু ওমেগা স্কোয়ার।
সো ওমেগার মান ইজিলি বের করতে পারি, পৃথিবীর কৌণিক ভরবেগ 2π/t। সো ওমেগা যদি 2π/t হয়, আমাদের এখানে কিছু ক্যালকুলেশন আছে। ও আচ্ছা, ওমেগা স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। ওকে, সো এটাকে আমরা যখন ক্যালকুলেট করে ল্যামডার ভ্যালুটা বের করব, দেখো অ্যাপ্রক্সিমেটলি না, প্রায় 30.71 ডিগ্রির কাছাকাছি আসবে। তার মানে তুমি যখন 80 কেজি ভরের একটা বস্তুকে 30.71 অক্ষাংশে নিয়ে যাবা, তখন সেই বস্তুটা 2 নিউটন ওজন কিন্তু হারাবে। বোঝা গেছে?